আমি তো ভালোবাসি তোকে। পর্ব ৪৩। লেখিকা সালমা চৌধুরী। আমি আছি আপনাদের সাথে নওশিন পারভিন। মেঘ নিজের গাল আবিরের কপালে চেপে ধরেছে ঠিকই, কিন্তু হৃদয়ের তোলপাড় কোনো ক্রমেই সামলাতে পারছে না। আবিরের গা থেকে আসা তীব্র ঝাঁঝালো গন্ধ মেঘের নাক দিয়ে ঢুকে সোজা স্নায়ুতন্ত্রকে কম্পিত করছে। মেঘের নিঃশ্বাস ভারী হয়ে আসছে, ঘন ঘন শ্বাস ছাড়ছে, যা আবিরের নাকে মুখে পড়ছে। নিজেকে সংযত করতে না পেরে মেঘ তৎক্ষণাৎ উঠে বসেছে। বুকটা অসহনীয় পর্যায়ে কম্পিত হচ্ছে, ফিনফিন করে কাঁপছে ঠোঁট। হাত ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু সম্ভব হচ্ছে না। এদিকে আবিরের জ্বর কমছে না, বরং ক্রমে ক্রমে বেড়েই চলেছে। মেঘ যে নিচে গিয়ে বড় আম্মুকে ডাকবে, এই সুযোগটাও পাচ্ছে না। মেঘের ফোন রুমে রেখে আসছিল, আবিরের ফোনের লক খুলতে পারছে না। আবিরের জ্বর বাড়ছে দেখে দুরু দুরু করছে বুক, চোখে মুখে চিন্তার ছাপ। আবিরের আকস্মাৎ কাণ্ডে মেঘের নিঃশ্বাস আটকে গিয়েছে, স্তব্ধ হয়ে গিয়েছে আঁখি জোড়া, প্রস্তস্ত হয়েছে। এই বুঝি কোটর ছেড়ে বেরিয়ে আসবে। নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে হৃদস্পন্দন থেমে গিয়েছে। জ্বরের ঘোরে আবির বালিশ থেকে সরে মেঘের উড়ুতে শুয়েছে, এক হাতে মেঘের কোমর আঁকড়ে ধরেছে। আবিরের মুখ ঠিক মেঘের উদরের সঙ্গে মিশে আছে। আবিরের উষ্ণ শ্বাস জামা ভেদ করে মেঘের নমনীয় উদর স্পর্শ করছে। এতে মেঘ পাথর বনে গিয়েছে। অনেকটা সময় নিঃশ্বাস আটকে ছিল, শেষ পর্যায়ে ভেতরে আটকানো নিঃশ্বাসটা খুব জোরে ছাড়ে। বক্ষপিঞ্জরে আবদ্ধ পাখিটা এই বুঝি উড়ে যাচ্ছে। আবিরের এক একটা নিঃশ্বাস মেঘের হৃদয় স্পর্শ করছে, আর মেঘের ছোট্ট দেহ প্রতিবার কম্পিত হচ্ছে। কাঙ্ক্ষিত পুরুষের অনাকাঙ্ক্ষিত আচরণে মেঘ পুরো হতভম্ব হয়ে গিয়েছে। কিছু সময়ের ব্যবধানে শ্বাসনালীতে তুফান শুরু হয়ে গিয়েছে। গলা শুকিয়ে কাঠ, বারবার ঢোক গিলছে, অবিরত কাঁপছে দুহাত। আবির জ্বরের ঘোরে মেঘকে আরো শক্ত করে জড়িয়ে ধরেছে। এমন কল্পনাতীত কাণ্ডে মেঘের হৃদস্পন্দনে মাত্রা বেড়ে গিয়েছে আকাশ ছোঁয়ার পথে। জানালা দিয়ে আসা কনকনে ঠান্ডা বাতাস মেঘের কানে ঢুকছে। বাতাসেরা যেন মেঘের কানে কানে বলছে, তুই তো আবির ভাইয়ের প্রণয়ের অলনে পড়তেই চাস, তবে কিসের এত অভিসংখ্যা। মেঘের শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। আবিরের গায়ের জ্বরের তাপের মেঘের পেট পুরো গরম হয়ে গিয়েছে। জ্বরের ঘোরে আবির আবল তাবল বলা শুরু করেছে। দীর্ঘ সময় পর মেঘ নিজের কাঁপা কাঁপা হাতে আবিরের মাথায় আলতোভাবে স্পর্শ করেছে। গলা খাকানি দিয়ে কোমল কণ্ঠে ডাকল, আবির ভাই। আবির উত্তর দেওয়ার অবস্থাতে নেই। ঘড়ির মধ্যে কী সব বলতেই যাচ্ছে। মেঘ কান পেতে শুনছে, বুঝতে চেষ্টা করছে আবির কি বলছে। সব কথা বুঝতে না পারলেও শেষটুকু শুধু বুঝতে পেরেছে। আমি মারা গেলে তুই কাঁদিস না প্লিজ। আবিরের এমন কথা শুনে মেঘ আবিরের মাথা দুহাতে শক্ত করে আঁকড়ে ধরে আর্তনাদ করে ওঠে, এমন কথা বলবেন না প্লিজ, কিছু হবে না আপনার, ঠিক হয়ে যাবেন, আপনার কিছু হতে দিব না আমি। বেশ খানিকক্ষণ পর মেঘ আবিরকে রেখে দৌড়ে নিচে নামলো। ততক্ষণে বাড়ির সবাই শুয়ে পড়েছে। শীতের রাত, তাই সবাই একটু তাড়াতাড়ি শুয়ে পড়ে। বড় আম্মুকে ডাকতে গিয়েও থেমে গেল। বড় আম্মু অসুস্থ। আবির ভাইয়ের এই অবস্থা দেখলেই বড় আম্মুর শরীর আরও খারাপ হবে, এই ভেবে আর ডাকেনি। ছুটে গেল তানবীরের রুমে। তানবীরও বাসায় নেই। মেঘ নিজের রুম থেকে ঔষধ আর ফোনটা নিয়ে তানবীরকে কল করতে করতে আবিরের রুমে গেল। তানবীরকে আবিরের অবস্থা জানিয়ে তাড়াতাড়ি আসতে বলেছে। অনেকক্ষণ ডাকার পর আবিরের একটু হুঁশ আসছে। মেঘ কোনো রকমে আবিরকে উঠিয়ে ঔষধ খাইয়ে দিয়েছে। আবির চোখ বন্ধ করে শুয়ে আছে। মেঘ আবিরের কপালে জলপট্টি দিয়ে দিচ্ছে। আবির বেশ খানিকটা সময় নিস্তেজ হয়ে পড়ে রইল। জ্বর মাথায় উঠে গিয়েছে। মেঘ জলপট্টি দিচ্ছে আর সরাচ্ছে। কপালের তাপে কয়েক মুহূর্তেই পট্টি গরম হয়ে যায়, তাই বারবার পাল্টাতে হচ্ছে। প্রায় 1 ঘন্টা পর আবির হঠাৎই চোখ মেলে। জ্বর কিছুটা কমেছে, তাই হুঁশ ফিরেছে। সরাসরি মেঘের চোখের দিকে তাকালো। শরীরের উত্তাপে চোখ লাল হয়ে গিয়েছে। মেঘ জলপট্টি দিতে দিতে শুধালো, শরীর কি বেশি খারাপ লাগছে? আবির মলিন হাসলো। মেঘ পুনরায় প্রশ্ন করলো, কি হয়েছে? কিছু না, আর পট্টি দিতে হবে না, অনেক রাত হয়েছে, ঘুমাতে যা। আপনি চুপ করে থাকুন প্লিজ। আবিরের হাসি ঠোঁট থেকে সরছেই না, বরং
ধীরে ধীরে প্রশস্ত হচ্ছে আবিরের অষ্টদ্বয়। মনে মনে মেঘকে নিয়ে রঙিন স্বপ্নের দুনিয়ায় পাড়ি জমিয়েছে। মেঘ এমনভাবে আবিরের যত্ন নিচ্ছে ঠিক যেন ঘরের বউ। আবির জ্বরের ঘোরেও মেঘের চিন্তায় বিভোর হয়ে আছে। আবিরের নেশাক্ত দৃষ্টি দেখে মেঘ জিজ্ঞেস করলো, আপনি কি কিছু বলতে চাচ্ছেন? জ্বরের কারণে আটকে আটকে বললে, বলতে তো চায়, বলুন। না থাক, কিছু না, বলুন। বাদ দে, জলপট্টি দিতে হবে না, একটু শান্ত হয়ে বস। হাত নাড়াচড়া করছিস, পরে হাত ব্যথা করবে। মেয়ে গম্ভীর কণ্ঠে বলল, আমার হাত ব্যথার চিন্তা আপনাকে করতে হবে না, নিজের হাত নিয়ে ভাবুন, আমার হাত ঠিক হয়ে যাবে। মেঘ হঠাৎই মায়াবী দৃষ্টিতে আবিরের চোখের দিকে তাকিয়েছে। মেঘের দু চোখ ছলছল করছে, বুকে চাপা পড়া কষ্টে ভেতরটা ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। আবিরের নজরও ঠিক মেঘের চোখ বরাবর। অষ্টাদশীর মায়াবী দৃষ্টি আবিরের বুকে ধ্রিম ধ্রিম কম্পনে ধারণ করছে, অনুভূতি লুকাতে অক্ষম। জ্বরের কারণে আবিরের হৃদয়ের ব্যাকুলতা স্পষ্ট বোঝা যাচ্ছে। মেঘ আবিরের চুলে হাত বোলাতে বোলাতে কোমল কণ্ঠে বলল, আপনি এমন কেন করেন? আবির ক্ষীণ হেসে প্রশ্ন করে, কেমন করি? নিজেকে এত আঘাত করেন কেন? সকালে এভাবে হাতটা কাটলে তো এখন জ্বরটা উঠতো না। রাগ কন্ট্রোল করতে পারি না, এতে আমার কি দোষ? এত বড় ছেলে হয়েও রাগ কন্ট্রোল করতে পারেন না, আবার আমায় জেদ কমাতে বলেন। তোর জেদটা কমালেই আমার রাগ কমে যাবে। কিভাবে? তা তো এখন বলবো না, জ্বর তো এখন কমেছে, তুই বরং রুমে চলে যা। তাড়িয়ে দিচ্ছেন কেন? তাড়াচ্ছে না, শীতের রাত এমনিতেই ঠান্ডা অনেক, তার মধ্যে এত রাতে তুই আমার রুমে? আজব তো, এত রাতে কি আমি শুধু শুধু আপনার রুমে আসছি নাকি? ভাইয়া বলছিল বলেই আসছি, আর আমি না আসলে তো জানতামও না যে আপনি জ্বরে পড়ে আছেন। ঔষধ পর্যন্ত খাননি। ওষুধটা খেয়েছেন বলেই জ্বরটা একটু কমেছে, তাছাড়া আমি তো নিচে গিয়েছিলাম, বড় আম্মু আব্বু সবাই ঘুমিয়েছিল, তাই ডাকিনি। ভাইয়াকে কল দিয়ে বলেছি, ভাইয়া আসছে। বাসায় কেউ অসুস্থ হলে কি দেখাও যাবে না? আচ্ছা বাবা, সরি, আর কিছুই বলবো না তোকে। কিছু বলতে হবে না, কি খাবেন সেটা বলুন। খাবার নিয়ে আসি? কিছু খাবো না, মাথায় প্রচণ্ড ব্যথা করছে, তুই শুধু মাথায় হাত বুলিয়ে দে, তাহলেই হবে। মেঘ আলতো হাতে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। একসময় আবির ভাইয়ের চুলে হাত দেওয়ায় কত ইচ্ছে ছিল, কতই না বাহানা খুঁজেছিল, কিন্তু সাহস করে ছুতে পারতো না। আজ আবির ভাই নিজেই সেই অধিকার দিয়েছে। মেঘ আবিরের মলিন চেহারায় তাকিয়ে ঈষৎ হাসল। আবিরের চোখ বন্ধ। মেঘ এক দৃষ্টিতে আবিরের মুখের পানে চেয়ে আছে। এই শ্যামবর্ণের পুরুষ যে অষ্টাদশীর মনের রাজ্যের একমাত্র রাজকুমার, যাকে নিয়ে রোজ রাতে স্বপ্নের দেশে পাড়ি জমায়, কল্পনায় ঘুরে বেড়ায় দেশ থেকে দেশান্তরে। অষ্টাদশীর মণিকোঠায় একমাত্র আবির ভাইয়ের বসবাস। তখনই তানভীর রুমে ঢোকে। আবির ঘুমাচ্ছে। মেঘ আবিরের মুখের পানে চেয়ে মাথায় হাত বোলাচ্ছিল। তানভীর হুট করে রুমে প্রবেশ করে এই দৃষ্টি দেখে হকচকিয়ে উঠল। রুম থেকে বেরিয়ে যাবে নাকি ঢুকবে বুঝতে পারছে না। তানভীর আস্তে করে গলা খাকানি দিতেই মেঘ আটকে ওঠে। আবিরের থেকে কিছুটা দূরে সরে গিয়ে বসে। তানভীর কাছাকাছি এসে জিজ্ঞেস করলো, ভাইয়ার জ্বর কি কমেছে? মেঘ ছোট্ট করে বলল, অনেকটা কমেছে। তানভীর আবিরের কপালে আর গলায় হাত রেখে জ্বরের মাত্রা বোঝার চেষ্টা করলো। তারপর স্বাভাবিক কণ্ঠে বলল, তুই আর কিছুক্ষণ বস, আমি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা। তানভীর রুম থেকে বের হতে হতে মুচকি হাসলো। সে এটাই চাইছিল। সকাল থেকে সারাদিন আবিরকে বুঝিয়ে মাথা ঠান্ডা করেছে। মিনহাজের প্রতি যতটা না ক্ষোভ, তার থেকেও বেশি রাগ উঠিয়েছিল মেঘের প্রতি। আবির যেখানে আব্বু আম্মু চাচা চাচিদের সামনে নিজেকে সংযত রাখার চেষ্টা করে, মেঘ সেখানে হুট করে সবার সামনে বাড়ি ছাড়ার কথা বলে ফেলেছে। আবির মন প্রাণ দিয়ে চেষ্টা করেছে সম্পর্ক ঠিক করতে, অন্যদিকে মেঘ কিছু মানুষের উস্কানিতে সেটা ভাঙতে চাইছে। এজন্যই মূলত আবিরের রাগ কন্ট্রোলের বাহিরে চলে গিয়েছে, আর আব্বু চাচুর সামনে যা তা বলে ফেলেছে। আবির নিজেও ভেবে পাচ্ছে না আব্বু চাচু এই ঘটনাকে কিভাবে নিয়েছে, বা এর পরিণাম কি হতে চলেছে। মেঘের ভুল আর অন্যায়গুলো তানভীর খুব সুন্দর করে ঢাকার চেষ্টা করেছে। আবিরের মাথা ঠান্ডা করতে তানভীর শেষ পর্যন্ত হুমকিও দিয়েছে, যদি মেঘের সঙ্গে ঠিকঠাক মতো কথা না বলে, তাহলে সে নিজে মেঘকে নিয়ে হোস্টেলে দিয়ে আসবে। এক প্রকার বাধ্য হয়েই আবির শর্ত মেনে নিয়েছে। শত রাগের পরও মেঘকে না দেখে আবির থাকতে পারবে না। গত 7 বছর অনেক কষ্টে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করে রেখেছে, আর সম্ভব না।
এখন কয়েক ঘন্টা মেঘকে না দেখলেই ছটফট করতে থাকে। বাসায় থাকলে কারণে অকারণে বারবার নিচে আসে, যেন মেঘকে এক পলক দেখতে পারে। তানভীর রুমে চলে গিয়েছে। মেঘ খানিকটা সময় মাথা নিচু করে বসে রইল। নির্লজ্জের মতো আবির ভাইকে দেখছিল, এটা ভাইয়া দেখে ফেলছে ভেবেই লজ্জায় মুখ তুলতে পারছে না। আবির ঘুমের মধ্যে পাশ ফিরতেই বালিশের উপর রাখা মেঘের হাত আবিরের গাল স্পর্শ করে। আবিরের গালের খোঁচা খোঁচা দাড়ির স্পর্শে মেঘের গায়ে শিহরণ জাগে। শিরা উপশিরায় তুফান শুরু হয়ে গিয়েছে। হুটহাট আবির ভাইয়ের অনাকাঙ্ক্ষিত স্পর্শ মেঘের হৃদয়ে প্রেমানুভূতি জাগ্রত করে। হাত সরিয়ে মুগ্ধ আঁখিতে তাকিয়ে রইল আবিরের অন্য পাশের গালে। আবির কখনো ক্লিন শেভ করে না, ছোট করে কেটে রাখে। সপ্তাহ খানেক আগেই হয়তো কাটিয়েছিল, এখন কিছুটা বড় হয়েছে। খোঁচা খোঁচা দাড়ি সহ গালটা মেঘকে টানছে। আবির ভাইয়ের প্রতি তীব্র প্রেমানুভূতি, মুগ্ধতায় পরিপূর্ণ গাল মেঘের হৃদয়ের সমস্ত প্রাচীর ভেঙে দিচ্ছে। ইহজগতে আবির ভাইয়ের গাল ব্যতীত আপাতত আর কোনো দিকেই তাকাতে পারছে না। মেঘ আস্তে করে আবিরকে ডাকলো, কিন্তু সাড়া নেই। সকালের ঘটনায় শরীর থেকে অনেকটা রক্ত বেরিয়ে গিয়েছে। তাছাড়া কিছুদিনের দৌড়াদৌড়িতে আবিরের শরীরও বেশ দুর্বল। ঠিকমতো খায় না, নিজের যত্ন নেয় না, তার উপর জ্বর। সব মিলিয়ে ক্লান্তিতে বারবার চোখ বন্ধ হয়ে আসছে। তাছাড়া প্রেয়সীর সঙ্গ পেয়ে আবিরের হৃদয় প্রশান্তিতে ভরে গিয়েছে। মেঘ মাথায় হাত বুলিয়ে দেওয়ায় আবিরের মনে হচ্ছিল ইহজগতে আর কিছুই প্রয়োজন নেই। এভাবেই তার স্প্যারোকে নিয়ে বাকি জীবন কাটিয়ে দেবে সে। আবিরের সারা শব্দ না পেয়ে মেঘ দ্বিতীয় তৃতীয়বার ডাকে, কিন্তু আবির গম্ভীর ঘুমে তলিয়ে আছে। মেঘ ধীরে ধীরে বিছানা থেকে নেমে আবিরের গালে টুক করে কিস করে রুম থেকে ছুটে পালায়। বেলকনিতে যেতেই আরেকটুর জন্য তানবীরের সঙ্গে ধাক্কা লাগতো। তানবীর সামনে থেকে সরে কিছুটা তপ্ত স্বরে প্রশ্ন করলো, এভাবে ছুটছিস কেন, কি হয়েছে? কিছু না বলেই মেঘ নিজের রুমে চলে গিয়েছে। তানবীর আবিরের রুমে ঢুকতেই দেখে আবির গালে হাত দিয়ে হাঁ করে তাকিয়ে আছে। তানবীরকে ঢুকতে দেখেই আবির তৎক্ষণাৎ হাত সরিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে। তানবীর ঠাট্টার স্বরে বলল, আমি কি অসময়ে চলে আসলাম? আবির নিঃশব্দে হেসে লেপের নিচে মুখ লুকিয়েছে। তানবীর হাসতে হাসতে বলল, নববধূ এত লজ্জা পাবে না, তুমি যতটা লজ্জা পাচ্ছ। সমস্যা নেই, আমি কিছু বুঝি নাই, চিল। আবির লেপের নিচ থেকে মুখ তুলে গম্ভীর কণ্ঠে বলল, তুই বুঝলেই বা কি, আমি কি অবৈধ কিছু করছি নাকি? না, একদমই না। তানভীর একটু থেমে সিরিয়াস মোডে বলল, থ্যাঙ্কস ভাইয়া। বিশ্বাস করো, তোমাদের দুজনকে হাসি খুশি দেখলে আমার সব দুশ্চিন্তা দূর হয়ে যায়। সবসময় এমনভাবেই থেকো প্লিজ। ভাইয়ারে এভাবে ডাকলে নিজেকে নিয়ন্ত্রণ করা কষ্ট হয়ে যাবে। তোর মনের যন্ত্রণায় আমি কোনো একটা অঘটন ঘটিয়ে ফেলবো। তোমার প্রতি আমার বিশ্বাস আছে, তারপরও কোনো অঘটন ঘটলে সমস্যা নেই, আমি সামলে নেব। তানভীর খানিকক্ষণ চুপ থেকে পুনরায় বলে, হাতের কি অবস্থা, ব্যথা আছে? আছে, একটু কম। তুমি জানো তোমার নিজের দোষেই আজ তোমার এই অবস্থা। আমি আবার কি করলাম? তোমার কিছুদিনের আচরণে এমনিতেই বনুর মেজাজ বিগড়েছিল, তার মধ্যে তুমি বিবাহিত এ কথা কেন বলতে গিয়েছিলা? তার উপর তুমি নাকি এক বাচ্চার বাপ, এসব বলছিলা কেন? এজন্যই জিদে হোস্টেলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। আমি কি করব, ওই দিন ফোনটা রেখে জাস্ট একটু রুমে গিয়েছি আর আসছি। এর মধ্যে তোর বোন আমার ফোন চেক করে ফেলেছে, মালাকে পাঠানো মেসেজ দেখছে, কতটুকু পড়তে পারছে জানি না। তাছাড়া ওয়ালপেপারে যে তোর বোনের ছবি দিয়ে, ওই ছবি নিশ্চয়ই দেখেছে। কতটুকু কি দেখছে তা বোঝার জন্য বউ আর বাচ্চার কথা বলছি। তোর বোনের রিয়াকশন দেখে বুঝছি ওয়ালপেপারটা সে ভালোভাবে খেয়াল করেনি। কিন্তু পরদিন তুই আর আমি যখন সোফায় বসেছিলাম, তখন তোর বোন সিঁড়ি থেকে আবারও আমার ফোনের ওয়ালপেপারটা দেখেছে। বউ বাচ্চার ব্যাপারটা বিশ্বাস করুক আর না করুক, ওয়ালপেপার দেখছে মানে ওরে আর কোনোভাবেই কিছু বিশ্বাস করাতে পারবো না। তাই বাধ্য হয়ে আমার ছবি দিয়ে আরেকটা ছবি এডিট করে দেওয়া হয়েছে। ওই ছবিটা ওয়ালপেপার দিয়েছি যাতে তোর বোন ভুল না বোঝে। ভাগ্য ভালো দূর থেকে তোর বোন ওয়ালপেপারটা ঠিকঠাক মতো দেখেনি, না হয় শিওর বুঝে যেত এটা এডিট ছবি। তানভীর হাসতে হাসতে আবিরের উপর গড়িয়ে পড়েছে। তানভীরের অট্ট হাসি দেখে আবিরের ভ্রুযুগল কুঁচকে আসে, কণ্ঠ খাদে নামিয়ে হুঙ্কার দেয়, পাগলের মতো হাসছিস কেন? তানভীরের হাসি থামিয়েছে। হাসতে হাসতে কোনো মতনে বলল, আমার বোনকে এত ভয় পাও?
ভয় তো পেতেই হবে, একমাত্র বউ বলে কথা। ও মানে কি না জানি না, আমি তো ওকে আমার বউই মানি। আমার মতে পৃথিবীর 90% বিবাহিত পুরুষই তাদের বউকে ভয় পায়। পৃথিবীর বুকে রাজ করা পুরুষটা তার বউয়ের সামনে নাথিং। এর একটাই কারণ, বউয়ের প্রতি প্রবল ভালোবাসা। আর বাকি যে 10% পুরুষ আছে তারা বউকে ভালোই বাসে না। পছন্দ তো একজনকে করিসই, দেখবি রাজনৈতিক ক্ষমতা দাপট তার সামনে কিছুই না। তানভীরের হাসি থেমে গিয়েছে, সত্যিই তাই। বন্যার প্রতি যবে থেকে ইমোশনাল কাজ করে তবে থেকে নিজের প্রতি নিয়ন্ত্রণ পরিবর্তন করার চেষ্টা করেছে তানভীর। কেন করছে সে নিজেও জানে না। দুদিন কেটে গিয়েছে। মেঘ এই 2 দিন ক্লাসে যায়নি, কারোর সাথে যোগাযোগও করেনি। মিনহাজ কম করে হলেও 50 বার কল করেছে। সাদিয়া, মিষ্টি, তামিমও কল করেছে, কিন্তু মেঘ কারোর ফোন ধরেনি। রাগ তার নিজের প্রতি। ওদের উস্কানিতে নিজের গলে যাওয়া একদমই উচিত হয়নি। আজ ভার্সিটিতে আসছে, অনেকদিন পর বন্যাও আসছে। বন্যাকে দেখেই মেঘ জড়িয়ে ধরেছে। ক্লাস শেষ হতেই সকল একসাথে এক জায়গায় জড়ো হয়েছে। মিনহাজ, কি রে, এতগুলো কল দিলাম ধরিসনি কেন? মিষ্টি, তোকে তো কতগুলো কল মেসেজ দিলাম, কোথায় নিখোঁজ হয়ে গিয়েছিলিস? মেঘ, কোথাও না। বন্যা, কি রে, কি হয়েছে, কোনো সমস্যা? মেঘ, আমার জীবনটাই সমস্যায় ভরপুর। বন্যা, হয়েছেটা কি বল? মেঘ, আমি ভাবছিলাম হোস্টেলে সিট নেব। ওরা সবাই বলতেছিল হোস্টেলে আসলে ভালো হবে, তাই ফর্ম নিয়ে গিয়েছিলাম। ফর্ম পূরণ করে পরদিন আব্বু আর বড় আব্বুকে বলেছি। ওনারা কিছু বলার আগেই আবির ভাই ফর্ম ছিঁড়ে চিল্লাচিল্লি শুরু করেছেন, এমনকি আমার পা ভাঙার হুমকি পর্যন্ত দিয়েছেন। বড় আব্বু আবির ভাইয়ের ধমক দিয়েছে। ওই রাগে রুমে গিয়ে ড্রেসিং টেবিল ভেঙে হাত কেটে একাকার অবস্থা করে ফেলেছে। 3 দিন ধরে হাত ব্যথা আর জ্বরে ভুগতেছে। আজ দেখছি এই অবস্থাতেই অফিসে যাচ্ছে। মিষ্টি, সাদিয়া, মিনহাজ, তামিম, বন্যা সকলেই পূর্ণ মনোযোগ দিয়ে সবটা শুনল। বন্যা আতঙ্কিত কণ্ঠে বলল, তোর বইন বিরাট সাহস হয়েছে। তুই জানিস ছোট থেকে তোরে কিভাবে বড় করছে। প্রয়োজন ছাড়া এক পা এদিক সেদিক যেতে পারিসনি। তুই ভাবলি কিভাবে যে তোকে হোস্টেলে আসার অনুমতি দিবে? আর তুই অনুমতি চাইতেই বা গেলি কোন সাহসে? তোরে মেরে আধমরা করেনি সেই কপাল। তুই আমায় একটাবার কল দিতি, আমি ডিরেক্ট নিষেধ করতাম তোকে। মেঘ, আমি কিভাবে জানবো এমন কিছু হবে? আবির ভাইয়ের উপর রাগ করেই তো চলে আসতে চাইছিলাম। মিষ্টি রাগান্বিত কণ্ঠে বলা শুরু করলো, তুই হোস্টেলে আসলে এ ব্যাপার কি সমস্যা? বেটা বিয়ে করতে পারে না, বাচ্চা থাকতে পারে না, আর তুই সামান্য হোস্টেলে আসলে এতেই তো হাঙ্গামা। আসলে পুরুষ জাতটাই খারাপ। আমি তোর জায়গায় থাকলে না বলেই চলে আসতাম। মিনহাজ, দেখ মিষ্টি, সব ছেলে কিন্তু খারাপ না, দেখিস না আমি কত নিষ্পাপ। তামিম, আমিও। বন্যা, কি বলছিস তুই এসব? আবির ভাই বিবাহিত, বাচ্চা আছে, এসব শুনছিস? মেঘ, মেঘ, উনি সেদিন বলেছিল উনি বিবাহিত, বাচ্চা আছে, তারপর জানছি আমার সাথে ফাজলামো করেছে। মিষ্টি, আজকে ফাজলামো করে বলছে, 2 দিন পর দেখবি সত্যি সত্যি বউ নিয়ে বাসায় চলে আসছে। পরে চিল্লাবি না বলে রাখলাম। সাদিয়া, এই মিষ্টি, চুপ করবি? তোর ব্রেকআপ হয়েছে বলে তুই কি সারা দুনিয়ার মানুষের ব্রেকআপ করিয়ে বেড়াবি নাকি? মিষ্টি, আমি চাই না আমার ফ্রেন্ডরা কেউ ফালতু ছেলের জন্য নিজের জীবন বরবাদ করুক। মেঘ, আবির ভাই মোটেই ফালতু ছেলে না। বাদ দে, আমার আবির ভাইকে নিয়ে তোরা কেউ কিছু বলবি না। আমার আবির ভাই ভালো হলেও আমার, খারাপ হলেও আমার, হয়েছে? মিষ্টি, বেটা বিয়ে করে ফেলেছে শুনে সেদিন তুই কান্নাকাটি শুরু করেছিলি, মনে নাই? এখন আমাদের দোষ? বন্যা, ওদিনে 100 বার আবির ভাইয়ের জন্য কান্না করে, 100 বার হাসে, তাই বলে তোরা ওকে আরও উস্কাবি? আমি 2 দিনের জন্য বেড়াতে গেছি কিনা আমার বেটিটারে ব্রেন ওয়াশ করা শুরু করে দিয়েছিস? মিনহাজ, আমরা তো চাই তোর বেবিটা হাসি খুশিতে থাকুক, তোর বেবির খেয়াল রাখার দায়িত্ব তো আমাদেরও। বন্যা, দেখলাম তো কেমন খেয়াল রাখিস, ফাঁসাইয়া দিয়া নিজেরা তো বিরাট শান্তিতে আছিস, যা ঝড় গিয়েছে তো আমার বেবিটার উপর দিয়ে গিয়েছে। মেঘ, আবির ভাই বলছে যারা আমাকে উস্কাইছে তাদের সব কটাকে আধমরা করে নিজের বাড়ি পাঠাবে। বন্যা, একদম ঠিক আছে, এদের মারাই উচিত। তামিম, বন্যা, তুই এভাবে বলতে পারলি? বন্যা, তুই আমার সঙ্গে কথাই বলিস না, বদমাস বলা। মিনহাজ, মনে হয় তোর আবির ভাইয়ের ছেটে আমরা ভয় পাইছি।
বলিস আসতে, দেখবো নে তোর ভাইয়ের কত পাওয়ার আর আমার ভাই ব্রাদার্সদের কত পাওয়ার। বন্যা হাসতে হাসতে বলল, এই গর্জনটা আবির ভাইয়া বা তানভীর ভাইয়ার মুখোমুখি হওয়ার পর যেন থাকে। চল মেঘ। মেঘকে নিয়ে বন্যা চলে গিয়েছে। মেঘ বন্যার সব ঘটনা খুলে বলেছে। বন্যা শুধু একটা কথাই বারবার বলছে, তুই আমাকে একটাবার জানাতে পারতি। তুই জানিস তুই বাড়ির প্রত্যেকটা মানুষের কলিজার টুকরা, তারপরে এমন কাণ্ড কেন ঘটালি? আবির ভাই না চিল্লাতে তোর ভাই আবির ভাই না চিল্লালে তোর ভাই, আব্বু বা বড় আব্বু নিশ্চয়ই রাগ দেখাতো। মেঘ নিজের প্রতি নিজেই বিরক্ত। বন্যাও আর বেশি কিছু বলেনি। মেঘকে বিদায় দিয়ে নিজেও বাসায় চলে গিয়েছে। এদিকে আবির আজ সকাল সকাল অফিসে আসছে। হাত এখনো পুরোপুরি ঠিক হয়নি, কিন্তু একটা বিদেশি কোম্পানির সঙ্গে আজ গুরুত্বপূর্ণ মিটিং। গত 3 বছরের অর্ডারের সমতুল্য এই একটা অর্ডার। সবকিছু ঠিকঠাক থাকলে আবিরদের কোম্পানি দেশের সেরা 5টা কোম্পানির মধ্যে একটা হবে। তাই হাতের দুরবস্থা নিয়েও আবির অফিসে আসছে। টানা 1.5 ঘন্টা মিটিং চলল। আবির নিজের সর্বোচ্চ চেষ্টা করেছে। মিটিং শেষে ওনারা ডিল কনফার্ম না করেই চলে গিয়েছেন। বলেছেন পরবর্তীতে কল দিলে জানাবে। তাই সকলেই একটু টেনশনে আছে। আবির আব্বুর থেকে বিদায় নিতে গেলে আলী আহমেদ খান আবিরকে ঠান্ডা কণ্ঠে বললেন, শোনো আবির, নিজের রাগ যদি নিজেই নিয়ন্ত্রণ রাখতে না পারো তবে জীবনে সফল হতে পারবে না। আবির মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সে খুব ভালোভাবেই জানে ওই দিনের বাড়িরও ঘটনায় ক্ষোভ প্রকাশ করবে আলী আহমেদ খান। চুপচাপ সহ্য করা ছাড়া কিছুই করার নেই। আলী আহমেদ খান পুনরায় বললেন, বাইরে যাই করো না কেন বাসায় অন্ততপক্ষে ঠান্ডা থাকার চেষ্টা করবে। ভুলে যেও না তুমি বাড়ির বড় ছেলে, তোমার উপর বাকিরা নির্ভর। তানভীর মতো মেঘ, মিম আদি 3জনকে আগলে রাখার দায়িত্ব তোমার। কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চেঁচামেচি করলে, রাগ দেখালে তোমার উপর থেকে তাদের ভরসা উঠে যাবে। তোমার তাদের সাথে সফটলি মিশতে হবে, যাতে ওরা ভুল পথে পা বাড়াতেও তোমাকে তা জানাতে দ্বিধাবোধ না করে। তারপর তুমি বিষয়টা দেখলে ঠিক আর ভুল মনে হলে ভাই বোনদের বুঝিয়ে সেটা থেকে সরিয়ে আনবে। কিন্তু চিৎকার করে রাগ দেখিয়ে ওদের সাথে কখনো দূরত্ব বাড়িও না। আমি যে ভুল করেছি, আমি চাই না একই ভুল তুমিও করো। আমার পরে খানবাড়ির পুরো দায়িত্ব তোমার, তাই তোমাকে যেমন শক্ত তেমন কোমল হতে হবে। আশা করি বুঝতে পেরেছো। এখন যেতে পারো। জি আচ্ছা, বলে আবির অফিস থেকে বেরিয়ে পড়েছে। হাতের দুরবস্থার জন্য বাইক নিতে পারেনি। রিক্সা করে নিজের অফিস হয়ে বাসায় আসছে। সন্ধ্যার কিছুক্ষণ পরে আলী আহমেদ খান, মোজাম্মেল খান হাতে মিষ্টি নিয়ে বাড়ি ফিরেছেন। ইকবাল খান সিলেটে আছেন। বাড়িতে ঢুকেই সবাইকে ডাক শুরু করলেন। মেঘ, মিম আদি, তানভীর, আবির সহ সকলেই নিচে আসছে। আলী আহমেদ খান হাস্যোজ্জ্বল মুখে বললেন, কংগ্রেচুলেশন মাই বয়, অর্ডার কনফার্ম, আই অ্যাম প্রাউড অফ ইউ। আবির হাসি মুখে থ্যাংক ইউ জানালেন। সকলেই বেশ খুশি। সবাইকে মিষ্টি দেওয়া হলো। আলী আহমেদ খান নিজেই আবিরকে মিষ্টি খাইয়ে দিয়েছেন। সবশেষে আলী আহমেদ খান আবিরকে উদ্দেশ্য করে বললেন, আজকের এই খুশির কারণ একমাত্র তুমি। এত অল্প সময়ের মধ্যে তুমি কাজে এত মনোযোগী হয়েছো, তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। এটা তোমার জন্য অনেক বড় সফলতা। জীবনের সর্বোচ্চ সিঁড়ি পর্যন্ত এগিয়ে যাও। আমির মৃদু হেসে বলল, দোয়া করবেন আমার জন্য। মোজাম্মেদ খান বললেন, ফি আমানিল্লাহ, দোয়া করি যেন সবসময় সব জায়গায় তুমি সফল হতে পারো। আলী আহমেদ খান শুধালেন, আজকের এই খুশির দিনে তোমার কি চাই বলো, যা চাইবে তাই পাবে। আমি ঢোক গিলে হাসার চেষ্টা করলো। খানিকক্ষণ নীরব থেকে বলল, আমার এখন কিছু চাই না, তবে একদিন চাইবো, এমন কিছু চাইবো যা দেওয়ার জন্য আপনাদের এত বছরের নিয়ম নীতি পর্যন্ত ভাঙতে হতে পারে। আশা করব সেদিনের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকবেন। কথা শেষ করে আবির নিজের রুমে চলে গিয়েছে। মেঘ আহাম্মকের মতো চেয়ে আছে। আবির ভাইয়ের কথায় কিছুই মাথায় ঢোকেনি। কেউ কিছু দিতে চাইছে, নিয়ে নিলেই তো ঝামেলা শেষ। প্যাঁচ লাগাতে হয় কেন? মেঘ এটাই ভেবে পায় না। আলী আহমেদ খান আর মোজাম্মেল খানও মুখ চাওয়াচাওয়ি করলেন। আবিরের মা, মেঘের মা আর মিমের মাও নিজেদের মধ্যে কথা বলি করছে। মিম মেঘকে প্রশ্ন করলো, আপু, তোমায় যদি বলতো যা চাও তাই পাবা, তবে তুমি কি চাইতা? মেঘ মনে মনে বলল, আবির ভাইকে চাইতাম। আবির ভাইয়ের সম্পূর্ণ হৃদয় জুড়ে আমার অস্তিত্ব চাইতাম। আমি আবির ভাইয়ের পৃথিবী হতে চাইতাম। মিম পুনরায় ডাকে, আপু বলো না কি চাইতা? জানি না, বলে মেঘ নিজের রুমে চলে যাচ্ছে।
মিম তারপরও মেঘের পিছনে পিছনে ছুটছে। তানভীর এতক্ষণ যাবৎ নীরব ভূমিকা পালন করছিল, চলে যাবে কিনা সেটাও বুঝতে পারছে না। মেঘ মিম চলে যাওয়ার নজর করে তানভীরের দিকে মোজাম্মেল খান স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করলেন, তোমার ভাইয়ের এখন কিছু লাগবে না বলে গেল, তোমার কিছু লাগবে? তানভীর এপাশ ওপাশ মাথা নেড়ে না করলো। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে মনে মনে বিড়বিড় করে বলে, বউ লাগবে, দিবেন এনে? ভাইয়ারও বউই লাগবে। 2-3 দিন পর বিকেলে আবির ভাই তানভীরকেও বাসায় নেই। মেঘ আর মিম টিভি দেখছিল। মালিয়া খান আর আকলিমা খান রান্নাঘরে নাস্তা বানাচ্ছিলেন। তখনই জান্নাত বাসায় আসে। গেট থেকে বলে, ভেতরে আসতে পারি? মেঘ মিম সহ রান্নাঘরে থাকা 2 কর্তির নজর পড়ে মেন গেটের দিকে। মেঘ জান্নাত আপুকে দেখে আশ্চর্য নয়নে তাকায়। তৎক্ষণাৎ সোফার উপর দিয়ে লাফিয়ে ছুটে গিয়ে জান্নাতকে জড়িয়ে ধরে। জান্নাতও মেঘকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করে, কেমন আছো? আলহামদুলিল্লাহ, খুব ভালো। তুমি কেমন আছো ভাবি? জান্নাত হাসি মুখে উত্তর দেয়, আলহামদুলিল্লাহ ভালো। এখানে ভাবি বলো না, যে কেউ শুনে ফেলবে। মেঘ আস্তে আস্তে শুধায়, ফুপ্পি কেমন আছে? আলহামদুলিল্লাহ। মালিয়া খান রান্নাঘর থেকে বেরিয়ে এসে বললেন, আরে জান্নাত যে, এতদিন পর আমাদের কথা মনে পড়লো। এদিকে কাজ নেই, তাই তেমন আসা হয় না। আজ একটু কাজ ছিল, এজন্যই ভাবলাম আপনাদের সাথে দেখা করে যায়। খুব ভালো করেছো, ভিতরে আসো। এই মেঘ, ভিতরে নিয়ে যা, এখানেই দাঁড় করিয়ে রেখেছিস? জান্নাত সোফায় বসলো। জান্নাতকে দেখে মিম টিভি বন্ধ করে রান্নাঘরে চলে গিয়েছে। মেঘ জান্নাতের পাশে বসে ফিসফিস করে সব প্রশ্ন করছে। হাসিফ ভাইয়া কবে আসবে, কেমন আছে, বাকিরা কেমন আছে থেকে শুরু করে এটা সেটা জিজ্ঞেস করেই যাচ্ছে। জান্নাত আস্তে ধীরে সব প্রশ্নের উত্তর দিচ্ছে। মেঘ হঠাৎই প্রশ্ন করলো, আপু তুমি যে বিবাহিত, এটা বলবা না? না। কেন? আবির ভাইয়া বারণ করেছেন। আবির ভাই জানে তুমি বাসায় আসবে? আবির ভাইয়াই আমায় পাঠিয়েছেন। উনি আর তানভীর এখন আমার শ্বশুর বাড়িতে। ওনারা হঠাৎ ফুপ্পির বাসায় কেন? ওনারা প্রতি সপ্তাহে আমার শাশুড়িকে দেখতে যায়। মেঘ উত্তেজিত কণ্ঠে বলল, কি? আমায় একদিনও নিয়ে যায় না কেন? আমরা সবাই তোমার কথা বলি, তোমাকে নেয় না বলে আম্মু প্রতিবার আবির ভাইয়াকে রীতিমতো ধমকায়। দেখেছো, তারপরও আমায় নিয়ে যান না। আজকে আসুক বাড়িতে। এর মধ্যে মালিয়া খান নাস্তা নিয়ে আসছেন। পাশের সোফায় বসে জান্নাতকে ভালোভাবে পরখ করছেন। ওনার সেই অনেক দিনেরই ইচ্ছা জান্নাতকে ছেলের বউ বানাবেন। আলী আহমেদ খানকে বলেছেন, উনি তেমন সাড়া শব্দ করেননি। উনি আবিরকে একটু সময় দিতে যাচ্ছেন, ব্যবসায় ঠিকমতো মনোযোগী দিলেই বিয়ে করাবেন সিদ্ধান্ত নিয়েছেন। জান্নাতের নাস্তা খাওয়ায় এক ফাঁকে আলী আহমেদ খান বাসায় ঢুকলেন। জান্নাতের সাথে টুকিটাকি কথা বলে নিজের রুমে চলে গিয়েছেন। জান্নাতও খানিকক্ষণ বসে মেঘের রুমে চলে গেল আড্ডা দিতে। আড্ডা দিয়ে বেরিয়ে গিয়েছে। আবির আর তানভীর রাতে খেয়ে বাসায় ফিরেছে। ফুপ্পির বাসায় গেলে কখনো না খাইয়ে ছাড়েন না। আবির ফেরার কিছু পরেই মেঘ আবিরের রুমে হাজির হলো। আবির ভ্রুজোড়া নাচিয়ে প্রশ্ন করলো, কিছু বলবি? মেঘ কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে বলল, আমার ভাগ কোথায়? আবির স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করলো, কিসের ভাগ? ভালোবাসার। আবির ঢোক গিলে ছোট্ট করে বলল, মানে? ফুপ্পির ভালোবাসার ভাগ দেন। কাছায় দিচ্ছি। মেঘ দুকদম এগিয়ে গেল। আবির হাত বাড়িয়ে মাথায় গাঁটটা মেরে বলল, ফুপ্পির হাতে আমি শুধু গাঁটটাই খাই, আর তারই ভাগই দিলাম। আর খাবারের ভাগ চাইলেন, এরপর থেকে নিয়ে আসবো। এই পর্যন্তই ছিল আমি তো ভালোবাসি তোকে পর্ব 43। পরবর্তী পর্বগুলো শোনার জন্য চ্যানেলেই চোখ রাখুন। আর আমি খুব দুঃখিত এত দেরিতে পর্ব দেওয়ার জন্য।